সত্য কি? কাকে বলে সত্য? ছোটবেলায় বর্ণপরিচয় থেকে আমরা সকলেই সদা সত্য কথা বাক্যটি শিখেছি, কিন্তু ছোটবেলায় সেই সত্যি কথাটা যতটা নির্দোষ মন দিয়ে বলা যায়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জেনে যাই সত্য ঠিক ততটা একমাত্রিক হয় না। চাঁদের গায়ে পৃথিবীর ছায়ার মতো সত্যের গায়েও লেগে থাকে পরিস্থিতির ছায়া। নিজেদের ভিতরে ঠিক ভুলের বিচার করতে করতে একটা সময় আমরা বুঝে যাই সর্বৈব সত্য বলে কিছুই হয় না, যা হয় তা পরিস্থিতির জন্য হয়। বন্ধুরা, আজ আমি সৃজিত মুখার্জির পরিচালনায় তৈরি সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটিকে ছোট্ট করে এক্সপ্লেন করব, যেখানে অভিনয় করছেন তাবর তাবর সব অভিনেতা অভিনেত্রীরা। আশা করছি ভিডিও ভালো লাগবে, আর ভালো লাগলে দয়া করে লাইক করে কমেন্ট করে জানাবেন আমায়। আপনাদের মূল্যবান মতামত আমার ভীষণ ভাবে দরকার। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি টিপে দেবার অনুরোধ করব। আর এই ধরনের থ্রিলার ছবির এক্সপ্লেনেশন পেতে গেলে আই বাটনটি চেক করে নিতে পারেন। তো চলুন কাহিনীটির দিকে এগিয়ে যাই। একটা নোংরা বস্তিতে দোতলায় থাকে দুই ভাই। নিচের তলায় একজন বৃদ্ধ ভাড়াটে রয়েছে। একদিন বিকেলে সেই দুই ভাইয়ের মধ্যে ভীষণ ঝগড়া হয়, কারণ বড় দাদাটি ভাইটিকে প্রতিদিন মারধর করে আর তাকে দিয়ে জোর করে বেআইনি কাজ করায়। তো এবার সেই ভাইটি তার কাজের 50% শেয়ার চাইছে, সেই নিয়েই ঝগড়া। নিচের বৃদ্ধ লোকটি সব শুনতে পায়। তখনকার মতো চলে গেলেও ভাইটি সন্ধ্যাবেলা ফিরে আসে, আর আবার এই বিষয় নিয়ে ঝামেলা হয়। এর কিছুক্ষণ পরে নিচের বৃদ্ধটি কিছু পড়ে যাওয়ার আওয়াজ পায়, আর বেরিয়ে গিয়ে দেখে যে ভাইটি বেরিয়ে চলে যাচ্ছে, আর দাদাটি ছুরিবিদ্ধ অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। ওদিকে ওই বস্তিতেই থাকা একজন মহিলার বক্তব্য যে ট্রেন চলাকালীন দুটো কামরার ফাঁক দিয়ে খুনটা সে হতে দেখেছে, আর দাদাটির ভাইটি তাকে খুন করেছে। এবার পরের সিনে যাওয়া যাক। বিচারক ব্রজেশ্বর বাবুর বাড়িতে তার জন্মদিনের পার্টি চললেও তার মাথায় চলছে পরের দিন ভাই দাদাকে খুন করেছে এই কেসটির হিয়ারিং এর চিন্তা। ছেলেটি খুন করেছে কে করেনি তাই নিয়ে ভাবছেন সর্বক্ষণ। এই পার্টিতে রয়েছে তার সহকর্মী তাপস, তার মেয়ে অরুন্ধতী যে প্রচন্ড ড্রিঙ্ক করে ফিরলো সবে মাত্র, রয়েছে তার একমাত্র ছেলে যে কলেজে ফিজিক্সের টিচার, রয়েছে তার বন্ধু আর তার স্ত্রী রূপা, রয়েছে তার দুজন ঘনিষ্ঠ আত্মীয়। এছাড়াও রয়েছে অবাঙালি ব্যবসায়ী আগরওয়াল আর বাংলা ফোক গায়ক সাদিক। ভিডিও কলে রয়েছেন বৃদ্ধ হাবুল বাবু। খাওয়া দাওয়ার শেষের দিকে বোঝা যায় রূপা বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত। বন্ধুটি ব্রজেশ্বর বাবুকে জিজ্ঞেস করলো, তুমি সবসময় প্রচন্ড প্রেসারে থাকো তাই না? একজন লোকের বাঁচা মোড়া তোমার হাতে, জাজমেন্ট ভুল হওয়ার আশঙ্কা থাকে না? ব্রজেশ্বর বাবু বললেন, সেজন্যই তো 1973 সালে ভারতবর্ষ থেকে জুরি সিস্টেমটাকে তুলে দেওয়া হয়েছিল, কারণ এই 12 জন জুরির পার্সোনাল বায়াস একটা ভার্ডিক্টকে 12 গুণ ডেঞ্জারাস করে তোলে। বন্ধুটি বলল, আমার মনে হয় আমাদের প্রত্যেকের মাথার ভিতরে একটি করে জুরি রয়েছে, তার ভিতরে অনেকগুলো কণ্ঠস্বর আছে। জীবনের প্রত্যেকটা ডিসিশন ওই জুরিই নাই। কোনোটা হয়তো খুব প্র্যাগম্যাটিক, কোনোটা ইমোশনাল, কোনোটা প্রেজারিস্ট, আবার কোনোটা নিউট্রাল। সবাই চলে যাবার পর একটা আরাম কেদারায় বসে কেসটা নিয়ে ভাবছিলেন ব্রজেশ্বর বাবু। হঠাৎ তার চিন্তার ভিতরে এই 12 জন লোকই 12 জন জুরি মেম্বার হয়ে দাঁড়িয়েছে এই কেসটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার জন্য। ব্রজেশ্বর বাবুর দূর সম্পর্কের ভাইপো এখানে, যার কোনো নামের উল্লেখ নেই, সে বলল, আচ্ছা তাহলে ভোটটা করে নি। ব্রজেশ্বর বাবু বললেন, কিসের ভোট? এখানে আমরা সবাই জানি ছেলেটা খুনি, আর এটা এই জেনারেশনটার প্রবলেম। ভাইপো বলল, তাহলেও তো একটা অফিসিয়াল ডিসিশনে পৌঁছাতে হবে। ব্রজেশ্বর বাবুর মেয়ে বলল, এখানে ডিসিশনের কি আছে? ভাই ভাইকে ছুরি দিয়ে মেরেছে, ছেলেরা সব পারে। তখন ব্রজেশ্বর বাবুর ছেলে বলল, মানে থমকে থমকে বলল, আসলে ও তাড়াতাড়ি কথা বলতে পারে না, কথা আটকে যায়। তো সে বলল যে এই জটিল সমস্যাটিকে নিয়ে আমরা যদি ক্রমানুযায়ী বসে আলোচনা করি। এরপর ওর কথা মতো 12টা চিট তৈরি করলো সবাই, আর সবাই একটা করে করে তুলে নিয়ে নাম্বার অনুযায়ী গোল করে বসলো। কিন্তু এতক্ষণ 11 জন জুরি মেম্বারকে আমরা দেখতে পাচ্ছিলাম। শেষে আরো একজন যোগ হলো, তার নাম সত্য। এই ছেলেটির ভাবে ভাবে মহিলা সত্তা রয়েছে, আর 12 জন জুরি মেম্বারের একটা করে কালো অতীতও রয়েছে। প্রথমে আমরা সেগুলো একটু জেনে নিই। এই যেমন ব্রজেশ্বর বাবু তার স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে গেলে তার মেয়ে অরুন্ধতীকে রেখে যেত নিজের মামার কাছে, আর বাড়িতে একা পেয়ে সেই নিজের মামাই তার ভাগ্নিকে মলেস্ট করতো দিনের পর দিন। এই জন্য মেয়ে অরুন্ধতী ছেলেদের উপর ভীষণ ঘৃণা এবং রাগ, তার কাছে সব ছেলেরাই একই রকম। এরপর আসি সুমিতের কথায়। তার ছোটবেলায় হিন্দু মুসলিমে ভীষণ দাঙ্গা লেগেছিল, মুসলিমরা ওর বাবা মাকে কুপিয়ে মেরে ফেলেছিল, আবার একজন মুসলিম কাকাই ওকে এক জায়গায় লুকিয়ে রেখে বাঁচিয়েও ছিল, আর সেই কাকাকে তারই সম্প্রদায়ের লোকেরা হিন্দুকে সাহায্য করবার জন্য সুমিতের চোখের সামনে মেরে ফেলেছিল। এই জন্য সুমিত মুসলিম বিদ্বেষী, এই গোটা সম্প্রদায়টাকে ও ঘৃণা করে। আবার এই মুসলিম সম্প্রদায়ের ছেলেই সাদিক একটা নোংরা বস্তিতে থেকে বড় হয়েও একজন ভদ্র সভ্য মানুষ হতে পেরেছে। এরকম প্রত্যেকেরই একটা করে অন্ধকার অতীত রয়েছে, যা কাহিনীটির পরবর্তী পর্যায়ে দেখানো হবে। ব্রজেশ্বর বাবুর ভাইপো বলল, আমরা দুভাবে এগোতে পারি, আগে একটা আলোচনা করে নিয়ে তারপর ভোট, বা একটা
একটা প্রাথমিক ভোট নিয়ে তারপর আলোচনা। সবাই দ্বিতীয়টাকে সাপোর্ট করলো। ভাইপো বলল, যারা যারা মনে করে ছেলেটি খুনি তারা হাত তুলুন। এখানে 11 জন হাত তুললেও একজন তুললো না, সত্য হাত তুললো না, তার মানে কেসটি আটকে গেল। 12 জনই হাত তুললে ছেলেটি দোষী সাব্যস্ত হতো, তার মানে এখানে 11 জন গিল্টি আর একজন ইনোসেন্ট। সবাই একে একে সত্যকে বলল, আপনি কি বলতে চাইছেন ছেলেটি নির্দোষ? আমরা যে এত সব শুনলাম, কোনো ফাঁক পুকুর তো পেলাম না। সেই 19 বছরের ছেলেটি তার দাদার বুকে ছুরি বসাবার সময় যার একবারও হাত কাঁপেনি, আপনি বলছেন সে নির্দোষ? আপনি কি ওই প্রত্যক্ষদর্শী মহিলাটির কথাও অবিশ্বাস করেন? আর ছুরিটা, আর তারপর ওই বৃদ্ধ প্রতিবেশী যে আওয়াজ পেয়ে খুনিকে পালিয়ে যেতে দেখেছিল, সেগুলো কি? সত্য বলল, জানি না, কিন্তু এখানে 11 জন দুম করে হাত তুলে ফেলে ছেলেটিকে দোষী সাব্যস্ত করে ফেললো, তার মানে আমিও দুম করে হাত তুলে ছেলেটিকে 14 বছরের জন্য জেলে পাঠিয়ে দেবো? এটা আমি করতে পারছি না। সবাই বলল, আমরা কেউই দুম করে সিদ্ধান্তে পৌঁছাইনি, আমরা সব শুনে বুঝে প্রত্যেকটি এভিডেন্স দেখে তবে এই সিদ্ধান্তে পৌঁছেছি। সত্য বলল, আমি শুধু একটু টাইম নিয়ে এই কেসটাকে আলোচনা করতে চাই। একটা বাচ্চা ছেলের জীবনের প্রশ্ন তো, তাই একটু আলোচনা বোধহয় করা যেতেই পারে। সত্য বলল, আমি সবাইকে একটু মাথায় রাখতে অনুরোধ করছি যে এই ছেলেটি ঠিক কি পরিস্থিতিতে বড় হয়েছে। বস্তির একটা ভায়োলেন্ট অ্যাটমসফিয়ার, নিজের বাবা আর সৎ মা মারা গেছে, নিজের মা অন্য একটা ছেলের সঙ্গে পালিয়েছে, বড় হয়েছে তার দাদার কাছে যে নিয়মিত তাকে মারধর করে এবং নানান রকম বেআইনি কাজ করতে বাধ্য করে। সাদিক বলল, ছেলেটির অবস্থার দোহাই দেবেন না, জীবনে কিছু করার চেষ্টা থাকলে বা লড়ার ইচ্ছা থাকলে ঠিক ঘুরে দাঁড়ানো যায়। সত্য বলল, তাও আমাদের বিচারের মাপকাঠিগুলোকে একটুখানি অ্যাডজাস্ট করে নেওয়া প্রয়োজন। এখানে রূপা বলল যে হয়তো ও আমাদের কনফিউজ করতে চাইছে বা কনভিন্স করতে চাইছে, আমরা বাকিরা আলোচনা করে ওকেও তো কনভিন্স করতে পারি যে ছেলেটি গিলটি। ব্রজেশ্বর বাবু প্রথমে বললেন যে কেন ওনার ছেলেটিকে খুনি মনে হয়। দুই ভাইয়ের নিচের ঘরে যে বৃদ্ধ ভদ্রলোক থাকতো তার কথা অনুযায়ী সন্ধ্যে 6:30টার সময় তাদের ঝগড়া হয়, তারপর রাত্রি 9টার সময় আবার সেই ঝগড়া শুরু হয় এবং ছোট ভাই বড় ভাইকে চিৎকার করে মেরে ফেলার হুমকি দেয়। আর ঠিক 1 সেকেন্ড পরে উপরে ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পাই নিচের থাকা বৃদ্ধ। তখনই বৃদ্ধটি বাইরে বেরিয়ে এসে দেখে ছোট ভাইটি ছুটে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে সে গিয়ে পুলিশকে খবর দেয়। আর আমার কাছে এটা একটা তাবড় এভিডেন্স। পোস্টমর্টেম রিপোর্টে বলছে যে ওই সময়টাতে মার্ডারটা হয়েছে, মানে 9টা-10টা নাগাদ। এবার ব্রজেশ্বর বাবুর বন্ধুকে বলতে বলা হলো যে তার কেন মনে হচ্ছে ছেলেটা খুনি। বন্ধুটি বলল, তার কাছে প্রথম খটকা হলো অ্যালিবাই। ছেলেটি বলেছিল যখন খুনটা হয়েছিল তখন ও নাকি মাজারে বসে কাওয়ালি শুনছিল, অথচ পরের দিন যখন পুলিশ তাকে ইন্ট্রোগেট করে সে কিছুই বলতে পারেনি কি গান শুনছিল, এবং তাকে মাজারে যেতে বা বেরোতে কেউই দেখেনি। ওই বৃদ্ধা মহিলাটি তো চলন্ত ট্রেনের ফাঁক দিয়ে নিজের চোখেই সবটা দেখেছে। সুমিত হঠাৎ বলে উঠলো, এই জাতটাই এইরকম। সত্য সুমিতকে বলল, একটা কথা বলবেন? যাকে খুনি বলছেন মানে ওই 19 বছরের ছেলেটি, আর যিনি প্রত্যক্ষদর্শী মানে ওই বৃদ্ধ আর বৃদ্ধা, ওনারা সবাই তো মুসলিম সম্প্রদায়ের, তাহলে আপনি এদের কথা বিশ্বাস করছেন কিন্তু ছেলেটির কথা বিশ্বাস করছেন না কেন? সুমিত রেগে গিয়ে উঠে সত্যকে গালাগালি দিতে শুরু করলো। সবাই তাকে থামিয়ে থুমিয়ে চুপচাপ বসিয়ে রাখলো। এরপর সাদিককে ওই একই প্রশ্ন করলে সে বলল, আমি জানি ওই ছেলেটি খুন করেছে। আসলে এই পরিবেশে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। তাপসও ওই একই কথা বলল যে আমারও মনে হয় ছেলেটি গিলটি। অরুন্ধতী বলল, ছেলেটির ফ্র্যাক রেকর্ড দেখলে বোঝা যায় ও গিলটি। ফার্স্ট টাইম 9 বছর বয়সে ব্যাগ ছিনতাই, তারপর 12 থেকে 15 বছর বয়সে আরো দুটো অপরাধ করে জেলে ঘুরে আসে। সত্য তাকে থামিয়ে দিয়ে বলল, ওটা জেল নয়, কারেকশন হোম। ছেলেটি 2 বছর সেখানেই ছিল। অরুন্ধতী বলল, তারপর সেখান থেকে ফিরে এসে পাড়ার মেয়েদের পিছনে লাগলো। সত্য আবার তাকে থামিয়ে দিয়ে বলল, এখানে আমরা খুন নিয়ে কথা বলছি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে নয়। আর প্রেক্ষাপটটাও মনে রাখতে হবে, যে ছেলে রোজ মার খেত ওর দাদার কাছে। অরুন্ধতী বলল, ওরকম ছেলে হলে আমিও মার, দাদা ভাইকে শাসন করবে সেটাও অপরাধ। সত্য বলল, রোজ অকারণে গায়ে হাত তোলাটা অপরাধ নয় বলছেন? এটা শাসনের কোন ডেফিনেশনে পড়ে? সত্য ব্রজেশ্বর বাবুকে বলল, আপনার ভাই আছে? তিনি বললেন না। সত্য বলল, আমার দাদা ছিল, তাই শাসন জিনিসটাকে আমি বিলক্ষণ চিনি। আর ঠিক কখন সেটা শাসন থেকে দম বন্ধ করা অত্যাচারে পরিণত হয়ে যায় এই পর্যন্ত বলেই সত্য চুপ করে গেল। এরপর আগরওয়াল বলল, আমার মনে হয় মোটিভটা এখানে ইম্পর্টেন্ট। সেই হিসাবে দেখলে ওই ছেলেটি খুন না করলে কে খুন করলো? সত্য বলল, ছেলেটির দাদাও কিন্তু খুব ধর্মপ্রাণ মানুষ ছিল না, তার সিভিও খুব লম্বা চওড়া। যেমন ধরুন খুন, রাহাজানি, চোরাই মাল সাপ্লাই। তাহলে হতেও তো পারে যে কোনো রাইভেল গ্যাংয়ের প্রতিশোধ বা শেয়ার নিয়ে ঝামেলার জন্য কেউ মেরে দিয়ে গেছে। আগরওয়াল বলল, হ্যাঁ, তার ভাইয়ের সঙ্গেও তো ওই টাকার শেয়ার নিয়েই ঝগড়া হয়েছিল, তাহলে ভাইটিও তো খুন করতে পারে। সত্য বলল, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে ওদের
মধ্যে এই ঝগড়া ঝামেলা প্রতিদিনের ব্যাপার ছিল। এতদিনে ভাইটার হয়তো সেটা সহ্যও হয়ে গিয়েছিল। ব্রজেশ্বর বাবুর বন্ধু বলল, আপনি একটু ইমোশনাল হয়ে কথাবার্তা বলছেন। ছেলেটা কিভাবে বড় হয়েছিল, ছোটবেলায় সে টেডি বিয়ার নিয়ে খেলতো নাকি গান চাকু নিয়ে খেলতো, সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে এইভাবেই বস্তিতে বড় হয়েছে সে। আর এই বস্তি এমনই একটা গোলমেলের জায়গা যেখানে এরকম ঘটনা ঘটেই থাকে। সুমিত বলল, এই মাদ্রাসা ছাপগুলোই আসলে এরকম হয়। এই একটাই তো জাত পৃথিবীতে, ওরা যেখানে যায় সেখানেই এরকম করে। সাদিক সুমিতকে বলল, আপনি যে এদের ওদের বলে যাচ্ছেন, আমিও কিন্তু ওই একই জাতের। আমিও বস্তিতে বড় হয়েছি, মাদ্রাসায় পড়েছি। দেখুন, আপনি যখন গজল শুনে আহা উহু করেন, বিরিয়ানি খেয়ে ঢেকুর তোলেন, মোহাম্মদ শামী মোহাম্মদ সিরাজকে নিয়ে নাচেন, তখন তো জাতের কথা মাথায় থাকে না। এর পরের সিনে দেখতে পাই আমরা ব্রজেশ্বর বাবুর ছেলের আগে ঘটে যাওয়া কিছু ঘটনা। সে কলেজে পড়াতে গেছে, কিন্তু তার ক্লাস কেউ করলো না, কারণ ওই তার কথা আটকে যাওয়া। এই জন্যই কেউ ওকে পছন্দ করে না। এই নিয়েই ওর মনে প্রচন্ড কষ্ট। ওদিকে এই নিয়ে আবার 12 জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। ব্রজেশ্বর বাবু সত্যকে বললেন, এবার তুমি বলো তো, তোমার কেন ছেলেটাকে নির্দোষ মনে হয়? সত্য বলল, আমি কিন্তু একবারও বলিনি ছেলেটি নির্দোষ। আমি বলছি যেভাবে ছেলেটিকে দোষী সাব্যস্ত করা হচ্ছে সেই পদ্ধতিটার প্রতি আমার একটু সন্দেহ আছে। যেরকম ধরুন, ছেলেটির যে ডিফেন্স, সে তো কোর্টে কোনো তর্কই খাড়া করতে পারলো না। এমন কি হতে পারে না যে তিনি এই কেসটা লড়ার জন্য কোনো টাকা বা খ্যাতি কিছুই পাননি? আমার মতে প্রসিকিউশনের কেসটা কিন্তু অতটাও মজবুত ছিল না যে ডিফেন্সকে এতটা অসহায় হয়ে পড়তে হলো। ভালো করে ভেবে দেখলে এই গোটা কেসটা দাঁড়িয়ে আছে দুজনের সাক্ষীর উপর, ওই বৃদ্ধ আর দুই বৃদ্ধা মহিলা। তো আমার মনে হচ্ছে এরা এতটা শিওর হচ্ছে কি করে? এগুলো তো শুধুমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এদের তো ভুলও হতে পারে। রূপা বলল, ভুল হতে পারে, তার মানে কি? এরাই তো আই উইকনেস। তাহলে আই উইকনেস হওয়ার মানে কি? সত্য বলল, আপনি সত্যি করে বলুন তো, আপনার কি একবারও মনে হয় না যে ওরা ভুল করতে পারে? রূপা বলল, এটা কি কোনো সায়েন্স যে আমি একদম এক্সাক্ট ফর্মুলা দিয়ে বোঝাবো? সত্য বলল, যে এভিডেন্সের উপর ভিত্তি করে ছেলেটিকে আমরা 14 বছরের জন্য জেলে পাঠাচ্ছি, সেই এভিডেন্স গুলোকে তো সাইন্টিফিক, অ্যাকিউরেট, এক্সাক্ট হতেই হবে। আগরওয়াল বলল, আছে তো, অ্যাকিউরেট এভিডেন্স আছে তো। ওই ছুরিটা যেটা ঘটনাস্থল থেকে পাওয়া গেছে। ব্রজেশ্বর বাবু ছুরিটা দেখিয়ে বললেন, একদম ঠিক বলেছেন। যে দোকানে এই ছুরিটা ছিল সেই দোকানদার বলেছে তার কাছে এইরকম একটাই ছুরি ছিল, যেটা সন্ধ্যাবেলা ছেলেটি তার কাছ থেকে কিনে নিয়ে যায়। এর থেকে বড় এভিডেন্স আর কি হতে পারে? সত্য বলল, এরকম তো হতে পারে যে ছেলেটি সত্যি মাজারে বসেছিল আর এইরকম অন্য ছুরি দিয়ে অন্য কেউ এসে তার দাদাকে মেরে ফেলে। এই বলে সত্য ওর কাছ থেকে হুবহু একই রকমের একটা ছুরি বার করলো। ব্রজেশ্বর বাবু বললেন, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এরকম ছুরি সারা শহরে আরো রয়েছে। তাতে কি প্রমাণ হয়? সত্য বলল, এর থেকে এটা প্রমাণ হয় যে ওই ছেলেটি ছাড়াও অন্য কেউ খুনটা করতে পারে। ছুরিটা স্ট্রং এভিডেন্স নয়। সত্য বলল, এবার আমাদের আরেক রাউন্ড ভোটিং করা দরকার। এই রাউন্ডের ভোটিং এর পর যদি দেখা যায় 11টাই গিল্টি রয়েছে, তাহলে আমি গিল্টি ভার্ডিক্ট দিয়ে বেরিয়ে যাব। কিন্তু যদি আমাকে বাদ দিয়ে আরো একটিও নট গিল্টি ভার্ডিক্ট বেরোয়, তাহলে আমরা আলোচনাটা আবার চালিয়ে যাব। সবাই রাজি হয় ওর কথায়। কথা মতো আবার ভোট হয় এবং সবাইকে অবাক করে দিয়ে আরো একটি নট গিল্টি ভোট বেরোলো। সবাই ভাবলো সাদিক হয়তো দিয়েছে নট গিল্টি ভার্ডিক্ট, কারণ সে তো মুসলিম। কিন্তু না, তা নয়। আসলে এই নট গিল্টি ভার্ডিক্ট দিয়েছেন হাবুল বাবু। তিনিও চান এই কেসটা নিয়ে আরো একটু আলোচনা করতে। এবার হলো 2 জন বনাম 10 জন। এবার সবাই বলল, ওই বৃদ্ধ ভদ্রলোক আর বৃদ্ধ লেডি, ওদের কথার কোনো দাম নেই। সত্য হঠাৎ বলল, একটা নির্দিষ্ট পয়েন্ট পেরোতে একটা এভারেজ দৈর্ঘ্যের ট্রেনের কতটা সময় লাগতে পারে? এত কঠিন অঙ্ক কেউই বলতে পারলো না, শুধুমাত্র ব্রজেশ্বর বাবুর ছেলে ছাড়া। সে একটা ক্যালকুলেশন করে বলল 12 থেকে 15 সেকেন্ডের মতো। সত্য বলল, ট্রেন লাইনের পাশে যারা থাকেন তারা জানেন যে একটা ট্রেন যখন পেরোয় তখন কি রকম ভয়ানক ঝনঝন শব্দ হয়। সাদিক বলল, আর তাপসও বলল যে হ্যাঁ, আমরা থেকেছি, আমরা জানি এতটাই শব্দ হয় যে নিজের বলা কথা নিজেই শুনতে পাওয়া যায় না। সত্য বলল, একদমই তাই। এবার আমরা এই কথাটা মাথায় রেখে দুজন সাক্ষীর বয়ানগুলো একটু খতিয়ে দেখি। প্রথমত ওই বৃদ্ধ যিনি বলেছেন ওই ছেলেটির শাসানি তিনি শুনতে পাওয়ার 1 সেকেন্ড পরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পায়। দ্বিতীয়ত ওই বৃদ্ধা যিনি বলেছেন চলন্ত ট্রেনের ফাঁক দিয়ে নিজের বাড়ির জানলা দিয়ে উল্টো দিকের বাড়ির জানলার ভিতর খুনটা হতে দেখেছে। এখন আপনাদের কথা অনুযায়ী এই ট্রেনটি এদেরকে পাস করার 15 সেকেন্ড আগে থেকে ওই ঝনঝন শব্দ হওয়া উচিত, কিন্তু এরকম শব্দের মধ্যে ওই ভদ্রলোক শাসানি বা শুনলেন কি করে, আর পড়ে যাওয়ার আওয়াজটাই বা শুনলেন কি করে? আমার মনে হয় এটা ইম্পসিবল। রূপা বলল, হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন, এতক্ষণ তো এটা ভেবে দেখিনি। সাদিকও এই কথায় সহমত হলো। সত্য বলল, আরো একটা বিষয়, কেউ কাউকে শাসিয়ে গেল মানেই যে খুনটা করেছে তা কিন্তু নাও হতে পারে। আমরা রাগের মাথায় অনেক সময় বলে থাকি যে তোকে দেখে নেব, তাই বলি কি তাকে মেরে ফেলি? আর আরেকটা পয়েন্ট, ওই বৃদ্ধ ভদ্রলোক কিন্তু খুঁড়িয়ে হাঁটেন, আমরা সবাই দেখেছি। তিনি খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন যে ছেলেটি খুন করে পালাচ্ছে। এই এত কিছু মাত্র 15 সেকেন্ডের মধ্যে হওয়া কি সম্ভব? এবার ওরা সেটা ট্রাই করেও দেখলো। সত্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলো আর স্টপ
ওয়াচ নিয়ে সময়টা দেখে একজন বলল 32 মিনিট 7-8 সেকেন্ড, তার মানে ডাবলেরও বেশি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। কেউ কেউ বলল, কিন্তু ওই বুড়ো মানুষটি মিথ্যা বললো কেন? হাবল বাবু বললেন, হয়তো গুরুত্ব পাওয়ার জন্য। একজন হতদরিদ্র বৃদ্ধ, সবাই যাকে ছেড়ে চলে গেছে। লোকটা বড় একা, সে যখন মারা যাবে কেউ এক ফোঁটা চোখের জলও ফেলবে না। আমি তার অবস্থাটা বুঝতে পারছি, তাই সে ভেবেছিল একবার হয়তো তার কথা কেউ শুনুক। এইসব শুনে সাদিক বলল, আমি আমার ভোট চেঞ্জ করতে চাই। আর তাপসও তাই করলো। ওরা ছেলেটিকে নট গিলটি ভোট দিল। ব্রজেশ্বর বাবু অত্যন্ত রেগে গিয়ে বললেন, তাহলে আমরা একটা খুনিকে ছেড়ে দিই। সত্য বলল, আপনি কিন্তু কোনো যুক্তিতক্কের তোয়াক্কাই করছেন না। আপনি নিজের পছন্দ অপছন্দ অনুযায়ী ছেলেটাকে শাস্তি দেওয়ার চেষ্টা করছেন। আপনি আপনার ক্ষমতার মিস ইউজ করছেন। ব্রজেশ্বর বাবু উত্তেজিত হয়ে সত্যর কলার ধরে বলল, কি যা তা বলছিস? মেরে ফেলে দেবো, আমি একেবারে খুন করে দেবো। তখন সত্য হাসতে হাসতে সবাইকে বলল, উনি কিন্তু আমাকে শাসাচ্ছেন, অ্যাকচুয়ালি উনি আমাকে মারতে চান না। সেখানে প্রেজেন্ট থাকা সবাই তখন চুপ করে গেল। তাহলে এখন 8-4 গিল্টি দাঁড়ালো জুরি মেম্বারদের মধ্যে। পরের বারে আগরওয়াল বলল, যে ছেলেটা পালিয়ে গিয়ে আবার ক্রাইম স্পটে ফিরে এলো কেন? ও তো পালালেও পারতো। ব্রজেশ্বর বাবুর বন্ধু বলল, হয়তো ও ছুরিটা সরানোর জন্য বা বডিটা সরানোর জন্য ফিরে এসেছিল। আগরওয়াল বলল, কিন্তু ও ছুরিটা ফেলে কেন গেল? নিয়েও তো পালাতে পারত। বন্ধুটি বলল, এটা তো আরো সহজ। দাদাকে স্টাফ করার পর হয়তো ও প্যানিক হয়ে গিয়েছিল, সেই জন্যই ভয়ে ছুরিটা ফেলে রেখে পালিয়েছিল। আগরওয়াল বলল, আপনি তো বলেছিলেন যে ছেলেটা ঠান্ডা মাথায় খুন করে ঠান্ডা মাথায় ছুরি থেকে রক্তের দাগ বা ফিঙ্গারপ্রিন্ট মিটিয়ে তারপর পালিয়েছিল, কিন্তু তার মধ্যে হঠাৎ করে প্যানিক কি করে এসে গেল? রূপা বলল, আরেকটা জায়গায় আমার এবার খটকা লাগছে, যে ওদের দুই ভাইয়ের একই হাইট, তাহলে উপর থেকে নিচের দিকে ছুরি মারলো কি করে? এবার ব্রজেশ্বর বাবু সেটা কেউ প্লে করে দেখালো সত্যের উপরে। তখনই সাদিক এসে বলল, এই ছুরিটা উপর দিক থেকে নিচের দিকে চালানোই হয় না, আড়াআড়ি চালানো হয়। সুমিত বলল, তুমি কি করে জানলে? সাদিক তার পেটে কাটা দাগ দেখিয়ে বলল, এভাবে জানলাম। সবাই তা দেখে একেবারে থ। আবার নট গিলটি ভোট এলো। এবার আগরওয়াল আর ব্রজেশ্বর বাবুর ছেলে আর রুনা নট গিলটি ভোট দিল ছেলেটিকে। এই নিয়ে আরেক দফা চিৎকার চেঁচামেচি হলো, আর সবচেয়ে বেশি চিৎকার করছেন এখানে ব্রজেশ্বর বাবু। যাই হোক, তার ভাইপো বলল, আমরা একটু ঠান্ডা মাথায় আলোচনা করলে নিশ্চয়ই কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো। সত্য বন্ধুটিকে জিজ্ঞেস করলো অ্যালিবাইটা নিয়ে, যে পুলিশ বলেছিল পরের দিন ও গানের কথা বলতে পারেনি, যেটা ও শুনতে মাজারে গিয়েছিল। যে ছেলে বাড়ি ফিরে দাদার ওই ভয়ানক মৃত্যু দেখে, প্রথমত সেই অবস্থায় কি তার গানের কথা মনে থাকবে? বন্ধুটি কোনো উত্তরই দিতে পারলো না। এবার অরুন্ধতী প্রচন্ড রেগে গিয়ে আগরওয়ালকে নানা রকম কথা বলতে শুরু করলো। আগরওয়াল বলল, প্রথম থেকেই দেখছি আপনার ছেলেদের উপর ভীষণ রাগ। আপনার বাবা, দাদা, কাকা, মামার উপরও কি ওই একই রাগ আছে? এই কথাগুলো বলতে বলতে আগরওয়াল অরুন্ধতির দিকে এগিয়ে যাচ্ছে। এবার অরুন্ধতী ভয় পেয়ে গেল, আর ওর ছোটবেলার কথা মনে পড়লো। বললো, এভাবে এগিয়ে আসবেন না প্লিজ। ঠিক আছে, আমি নট গিলটি বলে দিচ্ছি। আগরওয়াল বলল, আপনি কি অন্য কোনো রিজনে ওই ছেলেটিকে শাস্তি দিতে চান? অরুন্ধতী কাঁদতে কাঁদতে বলল, আমার এখনো অনেক সন্দেহ আছে ছেলেটা গিলটি কিনা। বন্ধুটি আবার বলল, আলোচনার মাধ্যমে নানান রকম পয়েন্ট উঠে আসছে, ভালো কথা, কিন্তু একটা বিষয় আমরা ভুলে যাচ্ছি, সেটা হলো এই ভদ্র মহিলার জবানবন্দি। এই কথাটা বলতে বলতে সে তার নাকটার পাশটা রগড়াচ্ছিল। তাপস সেটা দেখে বলল, আমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে পড়ে গেল। সেদিন কোর্টে ওই বৃদ্ধা মহিলাও কিন্তু নাকটা রগড়াচ্ছিল। আমরা জানি বহুদিন চশমা পরলে একটা দাগ হয়ে যায়। সত্য বলল, ইতিমধ্যে আমরা সকলেই জানতে পেরে গেছি যে ভদ্রমহিলা ঘুমোবার জন্য শুয়েছিলেন, ঘুম আসছিল না, উঠে গিয়ে জল খেতে যান। তো এখন কথা হচ্ছে, চশমা পরে তো আর কেউ ঘুমোতে যায় না, তাহলে ওটুকু সময়ের মধ্যে উনি চশমা ছাড়া 250 ফিট ডিস্টেন্স থেকে দেখে নিল যে ছেলেটা খুন করেছে, তাও আবার একটা চলন্ত ট্রেনের দুটো কামরার মধ্যে দিয়ে। এটা কি কখনো সম্ভব? এবার এই পয়েন্টটা শুনে ব্রজেশ্বর বাবুর ভাইপো তার ডিসিশন চেঞ্জ করলো। ও ছেলেটিকে নট গিলটি দিল, এবং ব্রজেশ্বর বাবুর বন্ধু আর সুমিতও নট গিলটি দিল। ব্রজেশ্বর বাবু এবার একাই বেঁচে রইলেন, যার এখনো মনে হয় ছেলেটি গিল্টি। তার কারণ তিনি এবার খোলসা করলেন। বললেন, ওই শয়তানটা তার নিজের দাদার বুকে 4 ইঞ্চি ছুরিটা গেঁথে দিয়েছিল। যে দাদা হয়তো গাধার মতো খেটে সেই টাকা দিয়ে ভাইকে স্কুলে পাঠাতো, সেই দাদাকে মেরে দেবে। আমার এক সৎ ভাই ছিল, নিজের ছেলের মতো ভালোবাসতাম, খুব ইচ্ছে ছিল আর্মিতে যাবেও বা লয়ার হবে। একদিন বাড়িতে এসে দেখি মেয়েদের জামা কাপড় পরে পুতুল নিয়ে খেলছে। সেদিন রেগে এক থাপ্পড় মেরেছিলাম, কিন্তু ও থামলো না, দিনকে দিন বাড়তে থাকলো। একদিন মাথা গরম হয়ে গেলে খুব মারধর করলাম, আর উল্টে ও আমাকে চড় মারলো। তারপর বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, আর তারপর শহর থেকেই চলে গেল। এখন শুনছি সে ফ্যাশন ডিজাইনার হয়েছে, আর একটা বয়ফ্রেন্ডও হয়েছে। কত বড় বেইমান, অ্যাফিডেভিট করে তার নামও চেঞ্জ করেছে যাতে পদবিটা দিতে না হয়। তখন হঠাৎ সত্য বলে উঠলো, তা ভাই, আমাদের দুনিয়াটা খুব আলাদা। আমি এই দুনিয়াতে আমার মতো করে বাঁচতে চেয়েছিলাম, আমার এই সত্তাটাকে টিকিয়ে রাখতে চেয়েছিলাম, সেই জন্যই চলে গিয়েছিলাম। তোমার অপরাধী তো আমি, আমার জন্য ওই ছেলেটাকে কেন শাস্তি দিচ্ছ? ওকে ছেড়ে দাও। ঠিক তখনই ঘুমটা ভেঙে গেল ব্রজেশ্বর বাবু। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ তিনি নিজের মাথার মধ্যে 12 জন জুরি মেম্বার বসিয়ে নানান দৃষ্টিকোণ থেকে কেসটাকে বিচার করছিলেন। এবার তিনিও
বুঝতে পারলেন যে ছেলেটি নট গিলটি হতেও পারে। এবার আমরা সেই ছেলেটিকে তার বন্ধুর সাথে রেল লাইনের ধারে হেঁটে যেতে দিই। সে তার বন্ধুকে বলল, অনেক ঝামেলা পোহাতে হলো ঠিকই, কিন্তু শেষমেশ বেঁচে গেলাম। ওর বন্ধুটি বলল, তুই এটা কেন বলছিস? তুই তো খুনটা করিসনি, তাহলে কেন বলছিস বেঁচে গেলাম? আর এখানেই বন্ধুরা কাহিনীটিকে শেষ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।